হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে এবং তোমরা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং কয়েকদিন পরেই টেস্ট পরীক্ষা দেবে। তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান নিয়ে আলোচনা করব। তার আগে কিছু বিষয় আলোচনা করে নিই, যাতে একটা খুব সাধারণ ছেলেমেয়েও এই যদি নিয়মটা ফলো করে সে কিন্তু 80 পাওয়া কোনো ব্যাপার নয়, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে 80 পাওয়া কোনো ব্যাপার নয়। তার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের মাথায় রাখতে হবে কোয়েশ্চেন প্যাটার্ন। দেখো, লিখিত পরীক্ষা তোমাদের হয় কত, 80 নম্বরের লিখিত পরীক্ষা হয় এবং 20 নম্বরের থাকে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল। স্কুল থেকে এই 20-র মধ্যে 18 বা 20 প্রত্যেককে কিন্তু দিয়ে দেওয়া হয়। এবং এই যে 80 নম্বরটা খেয়াল করো, 80 নম্বরের যে বিভাজনটা সেটাই হচ্ছে আসল ব্যাপার। সেখানে থাকে তোমার 40 নম্বর থাকে ছোট প্রশ্ন এবং 40 নম্বর থাকে বড় প্রশ্ন। আর এই যে 40 নম্বরের মধ্যে এসএকিউ থাকে 16টা এবং 24টা থাকে এমসিকিউ। এই 16টা এসএকিউ এবং 24টা এমসিকিউর জন্য তোমরা প্রথমেই যেটা করবে, তোমরা বিগত 5 বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র সমাধান করে নেবে, ছোট প্রশ্নের সমাধান। যদি এই 5-6 বছরের তোমরা সমাধান করে যাও, তাহলে তোমরা সেখান থেকে 30টার মতো প্রশ্নের উত্তর সঠিক অ্যান্সার দিয়ে আসতে পারবে। অর্থাৎ এখান থেকে 40-এর মধ্যে তোমার 30 নম্বর তো থাকছেই। তাছাড়া যদি এখানে আরও কম পাও, এখানে যদি 25 নম্বরই পাও, ঠিক আছে, এখানে 25 নম্বর পেলে 40-এর মধ্যে, এবং এই যে বড় প্রশ্নের আমি সাজেশন আলোচনা করছি, 40 নম্বর বড় প্রশ্ন থাকে, সেখান থেকে যদি একটা প্রশ্নে 7 করে পাও, 5টা প্রশ্ন 35 হবে, তাহলে এখানে কত হচ্ছে 30, 20, 50। আর দেখো এখানে 30, 20, 50, 50 আর 10-এ কত 60 আর প্রজেক্টে হচ্ছে 20, 80 নম্বর পাওয়া। তাই সেই কারণেই বললাম কোনো ব্যাপার নয়, একটু পড়াশোনা করতে হবে। এবারে বড় প্রশ্নগুলো দেখে নাও, যেগুলো করবে বড় প্রশ্ন। দেখো, প্রথম অধ্যায় থেকে 2টো প্রশ্ন করলেই তোমাদের হয়ে যায়। একটা হচ্ছে বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপ বিশ্লেষণ করো। আরেকটা হচ্ছে যে ক্ষমতা কাকে বলে, ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো। প্রথম অধ্যায় থেকে যদি এই 2টো প্রশ্ন করে যাও, একটা প্রশ্ন অতি অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে। এবারে আসি, আর যেগুলো তোমরা যদি কেউ দেখতে চাও, এক্সট্রা কিছু প্রশ্ন দেওয়া আছে। তারপরে দেখো 5 নম্বর অধ্যায়। তোমরা বলতে পারো যে স্যার আমাদের 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় গেল কোথায়? এই অধ্যায়গুলো থেকে তোমাদের কিন্তু বড় প্রশ্ন আসে না, অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন এখান থেকে থাকে না, এখান থেকে ছোট প্রশ্ন থাকে। তাই 5 নম্বর অধ্যায়টা এবারে দেখো, 5 নম্বর অধ্যায় থেকে বড় প্রশ্ন কি করতে হবে। 5 নম্বর অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে দেখো গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। নেক্সট হচ্ছে দেখো গান্ধীর সত্যাগ্রহ সম্পর্কিত ধারণা আলোচনা করো। তাহলে বুঝতে পারছো এখানে অন্যান্য প্রশ্নগুলো আছে, তবে আমি সব থেকে ইম্পর্টেন্ট বলেছি উদারনীতিবাদ, আর 2টো প্রশ্ন ইম্পর্টেন্ট বলেছি গান্ধী দিয়ে, গান্ধীর রাজনৈতিক দর্শনের মূল সূত্র আর গান্ধীর সত্যাগ্রহ, ঠিক আছে। তবে এইটা সব থেকে ইম্পর্টেন্ট 5 নম্বর অধ্যায় থেকে। এবার আসি 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায়টা স্টার দিয়ে রেখেছি কারণ গত বছরে তো এই 6 নম্বর অধ্যায় থেকে কোনো প্রশ্নই আসেনি পরীক্ষায়, তাই এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি থেকে যায়। তাই এখান থেকে যেটা করবে প্রশ্নগুলো, দেখো এক কক্ষ বিশিষ্ট বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি, এটা করতে হবে। আর তারপরে যেটা আছে দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর পক্ষে বিপক্ষে যুক্তি দাও। আর এটা একটু দেখে যেতে পারো যে আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। এখানেও প্রধানত 2টো প্রশ্নই আমি বললাম তোমাদের। তারপর 7 নম্বর অধ্যায়ে 2টোই প্রশ্ন আছে। এই 2টো প্রশ্ন করলে তোমরা একটা প্রশ্ন কমন পাবে, তাতে কোনো সন্দেহ নেই। যে এই মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো, নয়তো রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো। এই 2টো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় অতি অবশ্যই কমন পাবে। এবারে আসি 8 নম্বর অধ্যায়। 8 নম্বর অধ্যায়ে দেখো, 8 নম্বর অধ্যায়ের প্রথম প্রশ্ন ভারতীয় পার্লামেন্ট অর্থাৎ সংসদের ক্ষমতা কার্যাবলী আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। আর হচ্ছে পার্লামেন্টে আইন পাসের পদ্ধতি আলোচনা করো। তারপরে আছে দেখো বিধানসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। আর অর্থ বিল কাকে বলে, লোকসভায় কিভাবে অর্থ বিল পাস হয়।
এখানে দেখো, এখানে প্রথম দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট থাকছে। তারপর হচ্ছে 9 নম্বর অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় বড় প্রশ্নের ক্ষেত্রে, এখানে হচ্ছে সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী আলোচনা করো, আর হচ্ছে দেখো ভারতের বিচার ব্যবস্থা, আর হচ্ছে ভারতের লোক আদালতের গঠন কার্যাবলী। এখানে আমি ইম্পর্টেন্ট রেখেছি লোক আদালতটা, আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মানে একদম ভিভিআই প্রশ্ন বলতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী। এই ছিল তোমাদের সাজেশন। তোমরা টেস্ট পরীক্ষা দাও, টেস্ট পরীক্ষার পরে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কত এখান থেকে কমন তোমরা পেয়েছো।